সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন আনোয়ার পাশা রচিত রাইফেল রুটি আওরাত উপন্যাসটির ৭ম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। সুদীপ্ত প্রায় রেল গেটের কাছে এসে পৌঁছতেই একটা ভক্সওয়াগন গাড়ির মুখোমুখি হলেন। ভয়ের কিছু ছিল না, সাধারণ নাগরিকের গাড়ি, কিন্তু চেনা মানুষ কেউ নেই গাড়িতে। এবং আশ্চর্য এই যে গাড়িটা তাদের আবাসিক এলাকার ভেতরেই ঢুকছে। তাকে দেখেই হয়তো হবে গাড়িটা থেমে গেল। এক ভদ্রলোক গাড়ির জানলা দিয়ে মুখ বাড়িয়ে শুধালেন, ২৩ নম্বর বিল্ডিংটা কোন দিকে বলতে পারেন? ২৩ নম্বর? এরা ২৩ নম্বরে যাবে? কারা এরা? কার খোঁজে যাচ্ছেন? প্রশ্ন তো এমনি অনেক কটি ছিল, কিন্তু মনে হচ্ছে প্রশ্নগুলি তার ভয়াবহ একাকিত্বকে বিদ্ধ করে বোমার ভেতরকার এক একটি লৌহ শলাকার মতো তার মনের প্রাঙ্গণে ছড়িয়ে গেল। ভালোই তো হলো। এত একাকিত্বের ভার এতক্ষণ কি করে তিনি বহন করে চলেছিলেন? ভদ্রলোকের সঙ্গে দুটো কথা বলে সুদীপ্ত যেন প্রাণ ফিরে পেলেন। ভদ্রলোক যাচ্ছেন মৃধা সাহেবের খোঁজে। হ্যাঁ, ভালোই আছেন তিনি। গতকাল তিনি সপরিবারে ফরিদপুর যাবেন বলে বেরিয়ে গেছেন। না, তা বলতে পারি না। আপনি লঞ্চ ঘাটে খোঁজ নিলে বোধহয় জানতে পারবেন। গতকাল যদি ফরিদপুরের কোনো লঞ্চ ছেড়ে থাকে, নিশ্চয়ই তাহলে চলে গেছেন তারা, নইলে যেতে পারেননি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ওটা মৃধা সাহেবের ঠিক পাশের ফ্ল্যাটের ঘটনা। ২৩ এফের সকলেই মারা গেছেন। মৃধা সাহেব থাকতেন ২৩ ইতে। জি, আল্লাহ বাঁচিয়েছেন। মৃধা সাহেবের বেঁচে যাওয়াটা একটা মিরাকল। মৃধা সাহেবের মুখে তার বাঁচার কাহিনী সুদীপ্তর মিরাকেলই মনে হয়েছিল গতকাল। কিন্তু পরবর্তীকালে অমন যে কত ঘটনার কথা কানে এসেছে যা বিশ্বের যাবতীয় মিরাকেলকে হার মানাবে। মৃধা সাহেবের স্ত্রী অনর্গল উর্দু বলতে পারেন, অতএব তাদের বেঁচে যাওয়ার একটা ক্ষীণ কার্যকারণ সূত্র সুদীপ্ত খুঁজে পেয়েছিলেন। উর্দুভাষীকে নয়, কেবল বাঙালিকে নির্বিচারে হত্যার আদেশ ছিল টিক্কা খাঁর। সেই অবস্থায় একটুও উর্দু জানে না এমন বাঙালি হিন্দুর পক্ষে পাকিস্তানি জওয়ানদের কবল থেকে বেঁচে আসাটা কোন পর্যায়ে পড়ে? জগন্নাথ হলের সেই ছাত্রটির কথাই ধরা যাক। ২৫ রাত ১০টা থেকে ২৭ বেলা ১০টা পর্যন্ত ছেলেটি তাদের হলের পাশে স্যাভিজ রোডের সবচেয়ে উঁচু গাছটার উচ্চতম ডালে কাটিয়েছিল। এ ৩৬ ঘন্টার মধ্যে না সে কিছু খেয়েছে না ঘুমিয়েছে। ২৭ তারিখে গাছ থেকে নামবার সময় মাটির কাছাকাছি পৌঁছতেই সামনে পড়েই একটা মিলিটারি গাড়ি যাচ্ছিল পুরনো ঢাকার দিকে। তাকে গাছ থেকে নামতে দেখে ধরে ফেলে তারা এবং গাড়িতে উঠিয়ে নেয়। হায় হায়, ৩৬ ঘন্টা এত কষ্ট করে নিজেকে সে বাঁচিয়েছিল কি শেষ পর্যন্ত এইভাবে বেঘরে প্রাণ হারাবার জন্য? এখন তাকে নিয়ে কি করবে এরা? কি করতে পারে? নিঃসন্দেহে কোথাও নামিয়ে এক্ষুনি মেরে ফেলবে। মৃত্যুর প্রহর গুনতে থাকে ছেলেটি। হঠাৎ গাড়িটা একটা বাজারের মোড়ে এসে থেমে যায়। বাজার লুট হচ্ছে। তা দেখে গাড়ির ৪টে জওয়ানের তখন মাথা ঠিক থাকার কথা নয়। লড়াই করে তারা ঢাকা শহর জয় করেছে। সারা শহরের সকল সম্পদ এখন গনিমতের মাল। যেখানে যা পাও লুটে পুটে নাও। কাফের বাঙালিদের দোকানপাট লুট করা নেকির কাম। হুজুর টিক্কা ফতোয়া দিয়েছে। অতএব নেকি হাসিল করার কামে ঝাঁপিয়ে পড়ল জওয়ানেরা। ছেলেটি তখন খালি গাড়িতে বসে তার জওয়ান ভাইদের জন্য প্রতীক্ষা করবে নাকি? একদিকে নেমে সে এক ফাঁকে পালালো। কিন্তু এখানেই তার কাহিনীর শেষ হয়নি। প্রায় ৫ সপ্তাহ পর তার বেঁচে থাকার বৃত্তান্ত সুদীপ্ত শুনেছিলেন। কাহিনী সেকালের হলে একালের মানুষ তাকে বলতো রীতিমতো নভেল। আরও ৩ বার সে সামরিক জওয়ানদের কবলে পড়ে। দ্বিতীয়বার নদীতে নৌকায় নদী পার হবার সময় পাকিস্তানি বীর পুরুষেরা নৌকা লক্ষ্য করে গুলি চালাতে শুরু করলে কিভাবে সে বেঁচেছিল? সে কি কম অলৌকিক? অধিকাংশই মারা গেল, কেউ গুলি খেয়ে, কেউ নদীর জলে খাবি খেয়ে। কিন্তু সে নিজে সাঁতার না শিখেও বাঁচল কিভাবে? গুলিতে ছিন্ন ভিন্ন নৌকার ভগ্নাংশ আশ্রয় করে একসময় ছেলেটি কুল পেয়েছিল। মৃত্যুর তীর থেকে এসে জীবনের কুলে ভিড়েছিল। এবং তারপর
গ্রামাঞ্চলের একটি বাজার এলাকায় পুনরায় সে পাক জওয়ানদের কবলে পড়েছিল। ইতিপূর্বে 2 বার বেঁচে এসেছে। না, এবার আর রক্ষা নেই। প্রাণের ভয়ে গ্রামে আশ্রয় নিয়েছিল। সেইখানে গিয়ে পাক জওয়ানেরা পাকড়াও করে তাদের প্রায় 20-30 জনকে। আশ্চর্য, জওয়ানরা তাদের নিয়ে গিয়ে বাজার লুট করার হুকুম দিল। বাজার লুট করে সকল মালমাত্তা মিলিটারি লরিতে তুলে দিতে হলো। তারপর তাদের উপর হুকুম হলো বাজারে আগুন ধরিয়ে দাও। যারা ইতস্তত করছিল বুটের লাথি খেয়ে তাদের আক্কেল হলো। প্রাণে বাঁচতে হলে ওই কামই এখন করতে হবে। কিন্তু তবু কি প্রাণে বেঁচেছিল তারা? অন্তত একজন তো বেঁচেছিল। হ্যাঁ, বাঙালিকে নিশ্চিহ্ন করার সাধ্য তোমাদের নেই। সে কথাই যেন বলার জন্য বেঁচেছিল সেই জগন্নাথ হলের ছাত্রটি। তাদের সেই লুটতরাজ ও অগ্নিসংযোগের সকল ঘটনা মুভি ক্যামেরায় ধরে নিয়েছিল পাকিস্তানিদের একজন। তারপর দিয়েছিল পুরস্কার। লুটতরাজ ও অগ্নিসংযোগের পুরস্কার স্বরূপ তাদেরকে খেতে দেওয়া হয়েছিল মেশিন গানের গুলি। কিন্তু হতভাগ্য ছাত্রটি তা খেতে পায়নি। তার আগেই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল মাটিতে। অলৌকিকভাবে ঠিক যেই মুহূর্তে সে ভূমিসাৎ হয়েছিল তখন গুলিবিদ্ধ হচ্ছিলেন তার পাশের এক মৌলবী সাহেব। মৌলবী, কিন্তু বাঙালি, অতএব সকলের সঙ্গে দাঁড় করিয়ে তাকেও গুলি করা হয়েছিল। এবং থেকে গিয়েছিল তার অপকীর্তির সাক্ষ্য জওয়ানদের মুভি ক্যামেরায়। ক্যামেরা সাক্ষ্য দেবে। জওয়ানদের অপরাধ ছিল না। তারা দুষ্কৃতিকারীদের কবল থেকে দেশকে বাঁচানোর মহৎ উদ্দেশ্যে বাঙালি নিধন যজ্ঞে অবতীর্ণ হয়েছিল। হ্যাঁ, শুধুই বাঙালি, বিহারি নয়। কিন্তু বিহারিরা খুব ভালো, এমনকি সে পকেটমার হলেও। তারা বাঙাল মুল্লুকে থাকলেও এই মুল্লুকের ভালো মন্দ নিয়ে কোনো কথা বলে না। তাদের কোনো অভিযোগ থাকলে তা আছে কেবল এই নিমক হারাম কাফের বাঙালিদের বিরুদ্ধে। পশ্চিম পাকিস্তানে থাকে সব সাচ্চা মুসলমান। তোমরা বিহারিগণও সাচ্চা মুসলমান আছো। অতএব মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে তোমাদের আর কি অভিযোগ থাকবে? বস্তুত কোনো অভিযোগ ছিল না। অতএব বিহারিরা খুব ভালো। কয়েক ঘন্টা পর ছেলেটি জ্ঞান ফিরে পেয়ে দেখে মৃত মৌলবীর লাশ তার বুকের উপর। তখন উঠে পালাবার পথ খোঁজে সে, এবং সে পালাতে গিয়ে শেষবারের মতো আবার একবার পাকিস্তানি জওয়ানদের খপ্পরে পড়ে। একটা বাসে চড়ে সে তখন যাচ্ছিল টাঙ্গাইলের দিকে। পথে এক জায়গায় বাস আটক করে পাকিস্তানিরা সকল যাত্রীকে নামতে বলল বাস থেকে। তারপর তাদের উপর হুকুম হলো, बंगाली, बिहारी और हिंदू 3-3 अलग लाइन में खड़ा हो जाओ। কিন্তু বিহারি যাত্রী বাসে একটিও ছিল না। সকলেই বাঙালি, কেউ মুসলমান কেউ হিন্দু, কিন্তু বাঙালি হিন্দু। এই দুটো ভাগে যাত্রীরা কিভাবে নিজেদের বিভক্ত করবে সেটা কেউ বুঝতে না পেরে সকলেই একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। পাকিস্তানি জওয়ান এতে বিরক্ত হয়ে ভীষণ মুখ খিস্তি করে সকলকে গাল দিল একবার। তারপর নল উঁচিয়ে এগিয়ে এলো তাদের পানে। প্রথমে একজনকে শুধানো হলো, क्या नाम तुम्हारा? আব্দুল আজিজ। কলেমা পড়ো। আব্দুল আজিজ নিরক্ষর চাষি মুসলমান। কলেমা হয়তো জানতো, কিন্তু ঘাবড়ে গিয়ে কিছু বলতে পারল না। তাকে একপাশে দাঁড় করিয়ে দেওয়া হলো। দ্বিতীয় ব্যক্তি সেই জগন্নাথ হলের ছাত্র। মনে মনে একটি মুসলিম নাম সে ঠিক করে রেখেছিল, কিন্তু সেই মুসলিম নামেই সে কি বাঁচত? তার বাঙালিত্ব সে লুকোতো কি দিয়ে? অতএব ভাগ্যক্রমে সঠিক মুহূর্তেই সে তার ভেবে রাখা মুসলিম নামটি ভুলে গিয়েছিল। বলার সময় ভুল করে নিজের আসল নামটি বেরিয়ে গিয়েছিল মুখ থেকে। বিজন বিহারী বলতে বলতেই থেমে যায় ছেলেটি। নামের সেনগুপ্ত অংশটুকু বলার আগে তার নিজের ভুল নিজের কাছে ধরা পড়ে গেছে। হায় হায়, এখন তবে উপায়? উপায় ছিল ভাগ্যের হাতে। পাকিস্তানি জওয়ানের আর বাকিটুকু শোনার দরকার ছিল না। তার যেটুকু বোঝার তা বোঝা হয়ে গেছে। সে বলে ওঠে, আব বিহারি হ্যায়, ইধার মে। তুমি যখন বিহারি তখন এদিকে দাঁড়াও। তাকে আরেক পাশে দাঁড় করিয়ে দেওয়া হলো।
আব্দুল আজিজের কাছ থেকে অনেকখানি তফাতে, অন্য পাশে। এবার তৃতীয় ব্যক্তি। সে ছিল একজন খারেজিয়া মাদ্রাসার তালবিলিম। অতএব বিশুদ্ধ উচ্চারণে সে কলেমা পাঠ করল। জওয়ানটি তা শুনে কিছু বুঝল না বোধ হয়। তখন সে আশ্বস্ত হবার জন্য বিহারীকে শুধালে, ইয়ে আদমি ঠিক বলতা হ্যায়? ঠিক বলতা হ্যায় কি না তা আমি কিভাবে জানব? বিজন বিহারী একটু শুধু মাথা নেড়ে জানতে চাইল, কি করে বলবো, আমি ওসব জানি নে। জওয়ানটি বিজন বিহারীর মাথা নাড়ার ভঙ্গি লক্ষ্য করে তালবিলিমকে আব্দুল আজিজের পাশে দাঁড় করালো। এইভাবে পরীক্ষা করে করে কয়েকজনকে বিজন বিহারীর কাছে এবং অধিকাংশকে দাঁড় করানো হলো আব্দুল আজিজের পাশে। তারপর বিজন বিহারীদের ক্ষুদ্র দলটির উপর হুকুম হলো, আব চালা যাইয়ে। বিজন বিহারী ও সঙ্গের কয়েকজন বাসে গিয়ে উঠল। জওয়ানদের ইঙ্গিতে বাস ছেড়ে দিল। আব্দুল আজিজ সহ অন্যান্যের অদৃষ্টে কি ঘটল তার বিজন বিহারী জানে না। কেবল বাস ছেড়ে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে তারা পেছনে মেশিন গানের গর্জন শুনেছিল। বিজন বিহারীর বেঁচে যাওয়ার সে সুদীর্ঘ দেবশোভন কাহিনী সুদীপ্ত শুনেছিলেন প্রায় 5 সপ্তাহ পর। ততদিনে গঙ্গা যমুনায় বহু জল গড়িয়ে গেছে এবং মৃধা সাহেবের, এমনকি তার নিজেরও বেঁচে যাওয়াকে অন্যদের তুলনায় খুবই সামান্য একটি ঘটনা বলে তার মনে হয়েছে। এবং খুবই সামান্য ঘটনা এটি যে এখন একজন ভদ্রলোক তাদের এলাকার আরেকজন ভদ্রলোকের সন্ধান নিতে এসে তাকে কথা বলেছেন কয়েকটি। সেই কথাতেই সুদীপ্তও বাঁচলেন। বিপুল একাকিত্বের বিচ্ছিন্ন দ্বীপ থেকে মুক্তি মিলল। যেন সহসা আবার তার সাবেক পৃথিবীর মাটি পেলেন পায়ের নিচে। মানুষের সান্নিধ্য মনের জন্য এত স্বাস্থ্যপ্রদ, কিন্তু রাস্তায় মানুষ কই? মোটেই তো 11:30 এখন, কারফিউ নেই। তবে কি বেকুবের মতো ভাবছেন তিনি? কারফিউ নেই, অতএব মানুষ স্বাভাবিকভাবে পথে বেরুবে, হাট বাজার করবে। খুব ভালো কথা, কিন্তু ভালো কথা শোনার লোক এখন পাকিস্তানে আছে নাকি? ইয়াহিয়া খান থেকে একটা খুদে সৈনিক পর্যন্ত কোন লোকটা এখানে কোন নিয়মটা মানে শুনি? যুদ্ধেরও কতগুলো নিয়ম কানুন থাকে, থাকে না? কোনো দেশ আক্রমণ করতে হলে আগে যুদ্ধ ঘোষণা করতে হয়। পাকিস্তান সরকার গায়ের জোরে একটা অঘোষিত যুদ্ধ চাপিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষের উপর। অকস্মাৎ যাদের উপর ঝাঁপিয়ে পড়েছে তারা নিরস্ত্র। কেউ কখনো নিরস্ত্রকে আক্রমণ করে? করে না। প্রেমে ও রণে কিছুই অন্যায় নয়। একটা বিরাট জালিয়াতি আছে কথাটার ভিতর। প্রেমে যদি কিছু অন্যায় না হয় তবে যুদ্ধে সবই অন্যায়, যুদ্ধটাই অন্যায়। যুদ্ধ ও প্রেম বিপরীতার্থক, তাদের সামান্য লক্ষণ সন্ধান মূর্খের কাম। কিন্তু কথাটার উদ্ভাবক মূর্খ ছিলেন না, নিশ্চয়ই না। মূর্খতার একটা লক্ষণ হিসেবেই কথাটাকে তিনি তৈরি করেছিলেন, এবং বর্তমানের মূর্খরা, ক্ষেত্রবিশেষে নরপিশাচেরা, এটাকে তাদের শয়তানির কৈফিয়ত হিসেবে ব্যবহার করছে। না না, তা নয়। মানে এই ঠিক যুদ্ধ তো নয়, এ হলো যথার্থত বিদ্রোহ দমন। কোনো দেশের কতকগুলো মানুষ বিদ্রোহ করলে তাকে শায়েস্তা করতে তো হয়ই, সেখানে যুদ্ধ ঘোষণার কথা ওঠে না। তাহলে অন্য কথা ওঠে, বিদ্রোহ কাকে বলবে? দেশে নির্বাচন হয়েছে, সারা বিশ্বের স্বাভাবিক নিয়ম অনুসারে নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন করবেন। এই স্বাভাবিক নিয়মের বিরুদ্ধাচারণ যারা করল, বিদ্রোহী বললে তো তাদেরকেই বলতে হয়। কিন্তু নির্বাচিত প্রতিনিধিদের একটা অংশ যদি দেশকে দ্বিখণ্ডিত করতে চাইলে তা হবে নাকি? পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠের সমর্থন পেতে হবে না? এই নির্বাচিত প্রতিনিধিদের সংখ্যাগরিষ্ঠ অংশ যদি কোনো অযৌক্তিক অপকর্ম করতেই চায়, তখন প্রেসিডেন্ট তো আছেনই। পার্লামেন্ট বাতিল করে দিয়ে আবার নির্বাচন তিনি দিতে পারেন। জনগণের রায় কোন দিকে তার যাচাই হবে। জনগণও যদি সে অপকর্মকে সমর্থন করে, তাহলে সেইটাই হবে। অধিকাংশের ইচ্ছাকে তখন নীতি ধর্মের দোহাই পেড়ে বাধা দেবার অধিকার কোনো একটি ব্যক্তির হাতে তুলে দেওয়া যায় না। সারা দেশ যদি বঙ্গোপসাগরে ডুবতে চায়, সেই অধিকার তাদের থাকতে হবে।
কেবলই একজনের হাতে অমৃত পরিবেশনের ভার থাকার নাম স্বাধীনতা নয়। এমনই নানা তর্কই তো মনে জাগে, কিন্তু তর্ক যুক্তি এসব তো শিক্ষিত লোকের অস্ত্র। কেবল সভ্য লোকের সাথেই তর্ক চলে। যুক্তির কথা তিনিই মানবেন যিনি বিবেকবান। শেখ মুজিবুর রহমান বলেছিলেন, কেউ যদি যুক্তির কথা বলেন এবং তিনি যদি সংখ্যায় একজনও হন, আমরা তার কথা মানব। এই তো বিবেকবান সভ্য মানুষের কথা এবং চিরন্তন কথা। গণতন্ত্র এই কথাতেই বাঁচে। গণতন্ত্র মানে কি? সংখ্যাগরিষ্ঠের জোরে অপকর্ম করে যাওয়া? 100 বার তা নয়। গণতন্ত্রে আস্থাবান মানুষের মনের কথাই হবে, কেউ যদি যুক্তির কথা বলেন এবং তিনি যদি সংখ্যায় একজনও হন, আমরা তার কথা মানব। কিন্তু যুক্তির কথা কাকে শোনাবেন শেখ মুজিবুর রহমান? যারা কেবলই দৈহিক শক্তিতে আস্থাবান তাদেরকে? ননসেন্স। অধ্যাপক সুদীপ্ত শাহীন ননসেন্স কথাটাই উচ্চারণ করলেন মনে মনে। রেললাইন পেরিয়ে তিনি ততক্ষণে উত্তর দিকের ফুটপাথ ধরে এগিয়ে চলেছেন। হায় আল্লাহ, তিনি যাবার সময়ও তো 2-1 লোককে দেখে গেছেন এই পথে। এরই মধ্যে কোন জাদুমন্ত্রে তারা সব অদৃশ্য হয়ে গেল। একটিও দোকান যদি খোলা থাকত। কতকাল তিনি এই পথে হেঁটেছেন। সকালে মাছের বাজারে গেছেন, বিকেলে বইয়ের দোকানে, কখনো বা অন্য কিছুর। হায়রে, তখন কত ক্রুদ্ধ হয়েছেন মনে মনে। তার দেশবাসী এত নোংরা! ছি ছি, এ কী স্বভাব তার দেশের মানুষের! এই সকালে কাজের সময় শক্ত সমর্থ জোয়ান পুরুষগুলো ফুটপাথের ছায়াতে ক্যারাম খেলে, এবং তা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন। এ জাতির ভাগ্য যদি ঘুমিয়ে না থাকবে, তবে তা থাকবে কার? আর যদি বা খেলবেই, তো ঘরে গিয়ে খেলোগে না। মানুষের হাঁটবার পথ জুড়ে তুমি খেলবে ক্যারাম, আরেকজন পাতবে দোকান। মানুষ তবে হাঁটবে কোন দিক দিয়ে শুনি? এইখানে তো আবার প্রকাণ্ড চুলো পেতে ফুটপাথের প্রায় সবটাই রান্নাঘর বানিয়ে রাখত সে বিশাল বপু দোকানদারটা। আহা, আজ তার সেই চুলোতে যদি তেমনি গরম জিলিপি ভাজা হতো, আর তেমনি মানুষের ভিড় থাকত। সুদীপ্ত কোনোদিন ফুটপাথের দোকান থেকে কোনো খাবার কিনেন না, আজও কিনবেন না, তাও ঠিক। তবু আজ সারা চিত্ত জুড়ে হাহাকারটা জাগল। সবখানি ফুটপাথ জুড়েও যদি লোকেরা দোকান পেতে রাখে, তিনি তাতে রাগ করবেন না। কেনই বা রাখবেন? একই দেশের মানুষ না তারা? দেশের মানুষের এক আধটু অত্যাচার তো দেশের মানুষই সহ্য করে। আহা, মানুষের মতো কিছু আছে নাকি পৃথিবীতে? এককালে বাংলাদেশে কত মানুষ ছিল? ধরো সেই কালের কথা, যখন সারা বাংলায় মানুষ ছিল বর্তমানের 7/1 আর মানুষ কম থাকলে যা হয়, পড়ে থাকতো সুবিস্তৃত অনাবাদী প্রান্তর। হ্যাঁ, সে প্রান্তরে বিশাল অরণ্য ছিল। পর্যাপ্ত রৌদ্র বৃষ্টির বাংলায় অরণ্য তো থাকবেই। বিপুল অরণ্য, বিস্তীর্ণ জলাভূমি, নদী, হাওর, খাল, বিল, এরই মাঝে 2-1খানি গ্রাম নিয়ে এক একটি জনবসতি এলাকা। এক এলাকা থেকে আরেক এলাকার দূরত্ব কত? অনুমান করো 10-20 ক্রোশ। সুদীপ্ত এখন যেন তেমনি কোনো 10-20 ক্রোশের জনবসতিবিহীন এলাকা অতিক্রম করছেন। পাশে প্রাচীন গৌড় নগরীর পরিত্যক্ত ঘরবাড়ি। মানুষ বিদায় নিয়েছে, আছে প্রেতাত্মারা আর শেয়াল নেকড়েরা। ওই তো ঘরগুলির জানলা কপাট সব ভাঙা। ওর কোটরে কোনো নেকড়ে থাকতে পারে না? সুদীপ্তর মনে হতে লাগলো এখন ওখান থেকে নেকড়ে ঝাঁপিয়ে পড়বে তার উপর। সেকালের মানুষের এক এলাকা থেকে আরেক এলাকা গমনের অভিজ্ঞতা যেন সুদীপ্তকে স্পর্শ করল। এই মুহূর্তে কোনো মানুষের জন্য তার বলতে ইচ্ছে করছে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সবার উপরে মানুষ সত্য কথাটা কদিন আগেও বলতে দ্বিধা ছিল সুদীপ্তর। ঠিক এই পথে প্রতিদিন চলতে গিয়ে পদে পদে তিনি মানুষের ঠক্কর খেতে খেতে কত কি ভাবতেন। না, এত মানুষের ভিড়ে বসে কবি ওই কথা বলতেই পারতেন না। নিশ্চয়ই কবি কোনোদিন পথে চলতে চলতে ক্রোশের পর ক্রোশ হেঁটে কোনো মানুষের দেখা পাননি, এবং তখনই তার মনে হয়েছিল ওই কথা, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। হ্যাঁ,
সুদীপ্ত স্বচ্ছন্দে এখন ওই সুরে সুর মিলাতে পারেন। এজন্য অবশ্য তাকে ক্রোশের পর ক্রোশ হাঁটতে হয়নি। নীলক্ষেতের রেল ক্রসিং থেকে বলাকা সিনেমা কতখানি দূর হবে? আধ মাইলও নয়। কিন্তু সুদীপ্তর মনে হলো যেন পেরিয়ে এলেন অন্তহীন পথ। অন্তবিহীন পথ পেরিয়ে একজন লোকের দেখা পেলেন সুদীপ্ত। বলাকা সিনেমার কাছে বাটার জুতোর দোকানের সামনের বারান্দায় লোকটাকে সুদীপ্ত দেখতে পেলেন। হ্যাঁ, একটি মাত্র লোক, তবু একটি মানুষ তো। একটি মানুষের দেখা পাওয়া গেল। সে নীলক্ষেত আবাসিক এলাকার রেল গেটের কাছে ভক্সওয়াগনের ভদ্রলোকটিকে দেখেছিলেন। অতপর দেখলেন এই বলাকা বিল্ডিংয়ের বারান্দায় একটি অভদ্র লোককে। মানুষ এমন অভদ্র হয় নাকি? খোঁচা খোঁচা গোঁফ দাঁড়িতে সারা মুখমণ্ডল ভর্তি। বোধহয় 4-5 দিন ওতে খুর পড়েনি। রুক্ষ চুল, ময়লা শার্ট, ফুল প্যান্টের কোনো শ্রী নেই, জুতো নোংরা। সুদীপ্তকে দেখেই লোকটা খেঁকিয়ে উঠল। হ্যাঁ উল্লু, কেতনা বাঁচতা হ্যাঁ। লোকটা উর্দুভাষী বলে নিজেকে জাহির করতে চাইল, কিন্তু তার উচ্চারণেই ধরা পড়ল সে বাঙালি। সহসা কথাটা সুদীপ্তর মনে পড়ল। এই সময় নিজেকে অবাঙালি বলে প্রমাণ করতে পারলে ভারী সুবিধে। গতকাল থেকে বহু বঙ্গ সন্তানই উর্দু ভাষা রপ্ত করতে লেগেছে, এবং সেই সঙ্গে ঘৃণা। উর্দুকে এত ঘৃণা বাঙালিরা আর কখনো করেনি। তারা বাংলা চেয়েছে, কিন্তু মনে কোনো উর্দু বিদ্বেষ পোষণ করেনি। 52 ভাষা আন্দোলনের সময় সুদীপ্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তখন উর্দুকে বয়কট করার একটা প্রবণতা ছিল, কিন্তু এমন ঘৃণা ছিল কি? আজ তারা বাঙালিরা পথে বেরিয়ে উর্দু বলে, অন্তত বলতে চেষ্টা করে, কিন্তু সেই সাথে ঘৃণাও করে, বিজাতীয় ঘৃণা। একেবারেই পছন্দ নয় এমন মেয়ের সাথেও মানুষের বিয়ে হয়। অন্য দেশে হয় কিনা জানা নেই, আমাদের দেশে তো হয়। অবস্থার ঠেলায় পড়ে এমন অবাঞ্ছিত মেয়ের সাথেও যদি ঘর করতে হয়, তাকে ভালোবাসার কোনো প্রশ্ন ওঠে নাকি? না, বরং ঠিক উল্টোটি হয়। তালাক দিতে পারলে তবু যা হোক সহানুভূতিটা থাকে, প্রীতি না থাক, শুভেচ্ছার অভাব হয়তো হয় না। অন্যথায় সারা জীবন ঘৃণা করে যেতে হয় সে মেয়েকে। বাঙালির ভাগ্যে এমনই অপছন্দ অবাঞ্ছিত স্ত্রীর মতো উর্দুর উদয় হয়েছে নাকি? অন্তত সুদীপ্তর সামনে একজন অভদ্র লোকের যে উদয় হয়েছে তাতে সন্দেহ নেই। হ্যাঁ উল্লু, কোনো অপরিচিত ভদ্রলোককে সম্বোধনের ভাষা এটা নাকি? উল্লু? কাকে উল্লু বলছো তুমি? তুমি উল্লু হ্যাঁ, সারা বাঙালি আদমি সব বিলকুল উল্লু হ্যাঁ। বলতে বলতে হো হো করে হেসে উঠল সেই অপরিচিত অভদ্র মানুষটি। সহসা সুদীপ্ত মনে করতে পারলেন লোকটিকে তিনি চেনেন। ইনি সে প্রখ্যাত চিত্রশিল্পী আবদুল্লাহ মনসুর না? ঠিক তাই, আবদুল্লাহ মনসুর ওরফে আমন। আমনকে তিনি চেনেন না, চিনি উপায় কি? পশ্চিম পাকিস্তান কিভাবে বাংলাকে শোষণ করে যাচ্ছে সে কাহিনীকে ছবিতে এঁকে ইদানিং শহরে বিপুল সাড়া জাগিয়েছেন চিত্রশিল্পী আমন। আমনের আঁকা বঙ্গজননীর একখানা তৈলচিত্র 5,000 টাকায় বিক্রি হয়েছে এই তো মাত্র কয়েকদিন আগে। সে আমন এখানে, এমন বেশে? সুদীপ্ত বললেন, আপনি এখানে কি করছেন? তুমি উল্লু এখানে কিয়া করতা হ্যায়? জানতা নেহি যে 12 বাজে তো ফের কারফিউ হো जाएगा। তুমি উল্লু এখানে কিয়া করতা হ্যায়? জানতা নেহি যে 12 বাজে তো ফির কারফিউ হো जाएगा। 12 বাজলে আবার কারফিউ শুরু হবে? কে বললে? সেজন্যই লোক নেই নাকি? 12 বাজতে বেশি দেরিও তো নেই। তাহলে উপায়? উপায় অতি দ্রুত হেঁটে চলে যাওয়া। হয়তো বাসায় পৌঁছানো যেতেও পারে, কিন্তু ইনি? আপনি যাবেন না বাসায়? নেহি, হাম গোলি করেগা, গোলি খায়েগা। মানে গুলি খাবেন? খাদ্য হিসেবে গুলিটা কেমন বস্তু সে কৌতূহল একজন শিল্পীর থাকাটা অস্বাভাবিক নয়। তাহলেও সহসা গুলি খেতে চাওয়াটা কি
স্বাভাবিক কর্ম। আর গুলি যে করবেন সেটা কি দিয়ে? কয়েকটি জিজ্ঞাসা নিয়ে অধ্যাপক তাকালেন শিল্পীর দিকে। শিল্পীর হাতে আধখানা ভাঙা ইট ছিল।